এটা চ্যাপ্টার 12, বিল্ডিং স্টোরি লাইন। আচ্ছা, এই স্টোরি লাইন বিষয়টা আগে একটু বলে নিই। স্টোরি লাইনটা হচ্ছে যে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবে। এই যে কিভাবে যাবে সেই সুতাটা কল্পনা করা হয়, যে গল্পের সুতা, সেটা স্টোরি লাইন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে দৌড়ে দৌড়ে যাবে গল্পটা, এবং এইটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে এই অধ্যায়টা। আমরা সরাসরি হাউ ডু উই বিল্ড আওয়ার স্টোরি লাইন, আমরা কিভাবে আমাদের স্টোরি লাইনটা বানাই, এইটাই আলোচনা। Up until now, we have discussed the four basic elements that are needed to write a screenplay: ending, beginning, plot point 1 and plot point 2. এই কথাগুলো আমরা জানি যে চারটা খুঁটি লাগে: শুরু, শেষ, plot point 1, plot point 2. Before you can write the word fade in, before you can put one word of screenplay down on paper, you need to know those four things. একদম প্রথম শব্দটা লেখার আগে আপনার চারটা জিনিস আগে মানে ঠিকঠাক করে নিতে হবে, যে চারটা জিনিস কি ঘটবে। এই যে প্যারাডাইম, যেটা এই প্যারাডাইমটা হচ্ছে এই যে অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, এবং এখানে এই যে এইখানে হচ্ছে প্লট পয়েন্ট 1, এখানে হচ্ছে প্লট পয়েন্ট 2, এবং এখানে শুরু, এখানে শেষ। তো এই চারটা জিনিস আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। তো এইখানে যেটা উনি বলতেছে যে অ্যাক্ট 1 এর ক্ষেত্রেও আমরা বিগিনিং, মিডল, এন্ড এরকম ভাগ করতে পারি, যেটা সেট আপ হিসেবে আছে। সেটা করলে কি লাভ, আমরা দেখি কি লাভ। এটা বলছে, in this unit of dramatic action, you set up your story, introduce the main character, establish the dramatic premise, what the story is about, and sketch in the dramatic situation, either visually or dramatically. হ্যাঁ, তাহলে অ্যাক্ট 1 যখন আপনি সাজাচ্ছেন, অ্যাক্ট 1 এর মধ্যে আপনি এই জিনিসটা করবেন যে সেট আপ দ্য স্টোরি করবেন, আপনার প্রধান চরিত্রকে এটা মানুষের জানাইবেন, তারপর ড্রামাটিক প্রেমিস মানে গল্পটা কি নিয়া এটা আপনি বলবেন, এবং কোন পরিস্থিতিতে গল্পটা শুরু হচ্ছে এটা আপনি জানাবেন। তাহলে অ্যাক্ট 1 এ আপনি এটা জানাবেন, এবং অ্যাক্ট 1 এর পরে আপনার অ্যাক্ট 2 তেও আবার কি হবে, বিগিনিং, মিডল, এন্ড, এই তিনটা জিনিস থাকবে ওখানে। এটাকে আমরা বলছি কনফ্রন্টেশন, মানে লড়াই বা যুদ্ধ, দ্বন্দ্ব, এই অর্থে। তাহলে এখানে কি থাকবে, দ্য ড্রামাটিক কনটেক্সট ইজ কনফ্রন্টেশন, অ্যান্ড ইন দিস ইউনিট অফ ড্রামাটিক অ্যাকশন ইউর ক্যারেক্টার encounters obstacle after obstacle that keeps him or her from achieving his or dramatic need. তার মানে এখানে কি থাকবে, এখানে যে মূল চরিত্রটা, সেই চরিত্রটা একের পর এক বাধার পর বাধা পেতে থাকবে। কিসের বাধা? ওই যে তার যে নাটকীয় চাহিদাটা ছিল, সে প্রথমেই গল্পের প্রথমেই সিদ্ধান্ত নিল এই মেয়েরা বিয়ে করতে চাই, এরকম একটা কিছু হলো, এবং সেই যে এইটা করতে চাই সিদ্ধান্ত নেওয়ার পরেই তার সামনে বাধা আসতে শুরু করলো। এরকম বাংলা সিনেমা, যেমন বাংলা সিনেমা কমন সিনেমা হচ্ছে যে ছেলে মেয়ের প্রেম করলো, এবং মেয়ের বাপ এসে বললো ফকিনীর পোলা, তোর কাছে আমি মেয়ে বিয়ে দিব না, আমি চৌধুরী সাহেব, তাই না? এই যে চৌধুরী সাহেবের মেয়ের সাথে যে ফকিনীর পোলার প্রেম হয়ে গেল, এবং ওরকে যে বাধার পর বাধা আসলো, এইটাই হচ্ছে কনফ্রন্টেশন। Once you determine the dramatic need of your character, what your character wants, you can create obstacles to the need, and then your story becomes your characters overcoming obstacle after obstacle to achieve his or her dramatic need. আমরা প্লট পয়েন্ট যে অধ্যায়টা পড়েছিলাম, সেখানে উনি বলছিলেন যে ইচ্ছা করলে 10-15টা প্লট পয়েন্ট আপনি ব্যবহার করতে পারেন। প্লট পয়েন্ট কি? প্লট পয়েন্ট হচ্ছে যেখানে গিয়ে গল্পটা টার্ন করে, গল্পটা একটা ভিন্ন ডিরেকশনের দিকে যায়। তো প্লট পয়েন্ট, যদি আমরা প্লট পয়েন্ট 1, প্লট পয়েন্ট 2 পড়তেছি অ্যাক্ট 1 এর শেষে এবং অ্যাক্ট 2 এর শেষে, কিন্তু সব জায়গাতে যেটাকে আমরা আবার আরেকটা শব্দ দিয়ে বলি টুইস্ট, মানে ওইরকম টুইস্ট ঘটে, ওইরকম কিছু আমরা বিভিন্ন জায়গায় সেট করতে পারি। এবং এই অবস্টাকেল গুলি যে সে পার হয়ে আসবে, এটা আমরা কিভাবে নির্ধারণ করব? এটা নির্ধারণ করবো তার চাওয়াটার উপরে, সে কি চায়। সে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় তাহলে একরকম অবস্টাকেল হবে, সে যদি দেশের ক্ষমতা চায় তাহলে আরেক রকম মানে অবস্টাকেল হবে, সে যদি অনেক পয়সা আলা হইতে চায় তাহলে এক ধরনের অবস্টাকেল হবে, তাই না?
মানুষের চাওয়ার উপরে নির্ভর করবে সে কোন বাধা। সে যদি জীবনে অনেক জ্ঞানী লোক হইতে চায়, অনেক বিখ্যাত হইতে চায়, তাহলে তার অবস্থা হলো আরেক রকম। এবং তার আমরা যেটা বলি যে কি বলে, এটাকে বলা হয় স্ট্রাগল। স্ট্রাগলটা ভিন্ন রকম। এবং এই ক্ষেত্রে যে তার যে ড্রামাটিক নিডটা তার উপরেই নির্ভর করবে যে সে আসলে কোন ধরনের বাধার সম্মুখীন হবে, সে এবং সেই বাধাগুলি সে কিভাবে পার হয়ে যাবে। এই প্ল্যানগুলি রাইটার হিসেবে আপনাকে করতে হবে। এবং তৃতীয় পার্টটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশনের ক্ষেত্রে কি ঘটবে? রেজুলেশনের ক্ষেত্রে আপনি বিগিনিং, মিডল, এন্ড এটা করবেন অ্যাক্ট 3 তে গিয়ে, এবং সেখানে গিয়ে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 20 or 30 পেজেস লং। ওই যে আমি আপনাদের ওখানে ইয়ার আউটলাইন এডিটরের মধ্যে দেখাইছি না, যে অ্যাক্ট 1টা হচ্ছে প্রথম 30 পেজ, তারপরে দ্বিতীয় 60 পেজ হচ্ছে অ্যাক্ট 2, আর অ্যাক্ট 3 হচ্ছে লাস্ট 30 পেজ। এখানে উনি এই কথাটাই বলতেছে যে এখানে গল্পের পরিণতি হবে শেষ 30 পাতায়, এবং এটা সলিউশন, মানে এটা সমাধান দিবে গল্পটার। and refers not to specific scene or shot that end your screenplay but to what resolve the storyline। এবং গল্পটা শেষ পর্যন্ত একটা পরিণতির দিকে গিয়ে শেষ হয়ে যাবে। ইউ নিড 14। আচ্ছা, এইখানে একটা কৌশল বর্ণনা হয়েছে, আমরা কৌশলটা একটু, এখানে উনি বলছে ইউ নিড 14 cards per 30 pages of screenplay. More than 14 means you probably have too much material for act 1. Less than 14 means you may be too thin and need to add a few more scene to fill up the setup. আচ্ছা, এটাকে বলা হয় ইন্ডেক্স কার্ড বলে জিনিসটা। ইন্ডেক্স কার্ড বলে। ইন্ডেক্স কার্ড জিনিসটা হলো যেটা করা হইতো যে একটা বড় মানে ইয়ের মধ্যে, একটা বড় নোটিশ বোর্ডের মধ্যে ছোট ছোট কার্ডের মধ্যে, এই কার্ডের সাইজ হলো 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি কার্ড একটা অনেকটা তাসের মতো আর কি, একটু বড় সাইজ। এইটার মধ্যে লিখে রাখা হইতো যে ওই দৃশ্য নাম্বার, ধরেন দৃশ্য নাম্বার 1 লিখে তারপরে লিখে রাখা। এইটাই এখন আধুনিক হয়ে অন্যরকম হয়েছে। আমি একটু দেখাই জিনিসটা কিরকম হয়েছে। হ্যাঁ, ফাইনাল ড্রাফটে গিয়ে এটা কিভাবে হয় এখন, মানে এটা ডিজিটাল হয়েছে আর কি। ডিজিটাল ফরম্যাটে গিয়ে আমরা ইয়েতে ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স কার্ড, দেখেন এরকম প্রতিটা কার্ডের মধ্যে লেখা আছে যে এই দৃশ্যের মধ্যে কি কি ঘটবে, প্রত্যেকটার মধ্যে লেখা আছে, খেয়াল করেন। হ্যাঁ, তো উনি বলতেছে যে অ্যাক্ট 1 এর মধ্যে এইখানে হবে 14টা কার্ড হবে, মানে এই 14টা কার্ডের মধ্যে অ্যাক্ট 1। এর চেয়ে যদি বেশি হয় তাহলে অনেক বেশি দৃশ্য হয়ে যাবে, এর চেয়ে যদি কম হয় তাহলে অনেক কম দৃশ্য হয়ে যাবে। উনি একটা ফর্মুলা বলে দিচ্ছে, ঠিক আছে? এরকম কার্ড হইতে হবে। এবং এই কার্ডটা আপনি যদি মানে ইয়েতে লেখেন, মানে এইরকম এই ফাইনাল ড্রাফটে লেখেন, তাহলে কার্ড হবে এরকম ডিজিটাল কার্ড হবে প্রতিটা সিনের জন্য। আর যদি আপনি কাগজ কলমে লেখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই কাগজের কার্ড ব্যবহার করতে হবে, এবং কার্ডগুলির মধ্যে লিখে রাখবে। কার্ড ব্যবহার করলে সুবিধাটা কি? কার্ড ব্যবহার করলে সুবিধা হলো কার্ডটা আপনি এক জায়গায় লাগাবেন, সবগুলি পাশাপাশি লাগাবেন। লাগানোর পরে আপনার এই কার্ডগুলি সরাইতে পারবেন। মানে মনে হলো যে 3 নাম্বার সিনটা 6 নাম্বারে দিলে মনে ভালো লাগে, তখন ওটাকে সরিয়ে নিয়ে 6 নাম্বার সিনের মধ্যে রাখতে পারবেন। এখানেও তাই করা যায়, এই যে ফাইনাল ড্রাফটও তাই করা যায়। এখানে থেলমা এন্ড লুইজের একটা বলা হয়েছে যে কার্ড 1, কার্ড 2 এভাবে বলা হয়েছে। আমার কাছে থেলমা এন্ড লুইজের যে স্ক্রিপ্ট আছে সেখানে আমি দেখলাম যে ঠিক এই রকম না। আসলে আমরা এখানে একটু থেলমা এন্ড লুইজ, এই যে এখানে থেলমা এন্ড লুইজ দেখতে পাচ্ছেন, স্ক্রিপ্টটা খোলাই আছে এখানে দেখেন। এখানে এই প্লট পয়েন্ট 1 আসলে ঘটছে প্রায় 27 নাম্বার সিনে গিয়ে, এবং এটা সম্ভবত আমার কাছে যেটা আছে এটা সম্ভবত মানে শুটিং স্ক্রিপ্ট আমার মনে হচ্ছে, যে পরে চেঞ্জ করা হয়েছে। উনি বলতেছে 14টা কার্ডে 14টা সিন আছে। ও এটা সেকেন্ড ড্রাফট, সরি, উনি মনে হয় ফার্স্ট ড্রাফট, মানে আপনারা ফার্স্ট ড্রাফট সেকেন্ড ড্রাফট মনে জানেন আপনারা। সেকেন্ড ড্রাফটটা ফার্স্ট ড্রাফট লেখা হয় হলো মানে স্ক্রিন রাইটার লেখে, এবং সেকেন্ড ড্রাফটটা করা হয় যখন ডিরেক্টর যখন ওটার উপরে কাজ করে যে আমি একটু বদলাতে চাই, ডিরেক্টর যখন ইনস্ট্রাকশন গুলি দেয় সেই অনুযায়ী সেকেন্ড ড্রাফট তৈরি হয়।
ফার্স্ট ড্রাফটটা আগে স্ক্রিন রাইটার শুধু এক লাখ লাখ করে বা তার টিম মিলে করে, কিন্তু সেকেন্ড ড্রাফট এই দেখেন এখানে বলা আছে কবে এপ্রিল 4, 1990 ডে বাই ডে ব্রেকডাউন ফর সেকেন্ড ড্রাফট অফ দ্য স্ক্রিপ্ট। হ্যাঁ, যে কবে কবে কি কি করছে। আচ্ছা, এটা সেকেন্ড ড্রাফট, এই জন্য ওটার সাথে মিলতেছে না হিসাবটা। এখানে উনিও এখানে বলছে যে থেলমা অ্যান্ড লুইস সিনেমাটা তো আমরা জানি গল্পটা, তো ওখানে উনি 14টা কার্ডে অ্যাক্ট ওয়ান শেষ করছে এখানে, এই যে লুইস কিল হার্লেন। কিন্তু আমরা এই থেলমা অ্যান্ড লুইজের এখানে গিয়ে দেখি, এই সেকেন্ড ড্রাফটে গিয়ে দেখি যেটা 27 নাম্বার দৃশ্যে গিয়ে ওই হার্লেনকে লুইস গুলি করে দেয়, যে ওই দৃশ্যটা ঘটে। এখানে অনেকগুলি এক্সট্রা দৃশ্য পরে ঢুকছে। তার মানে আপনি ইচ্ছা করলে এই নিয়ম নাও মানতে পারেন, মানে 14টা চিনেই যে আপনার অ্যাক্ট ওয়ান হবে না হইতে পারে, আপনি 15টা 20টা আবার 27টাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু কার্ডগুলি কেন করছেন? কার্ডগুলো হচ্ছে কিসের মতো, আরো সহজ করে যদি বুঝি যে কার্ডগুলি আসলে কিসের মতো, যদি একেবারেই এখানে এই আমাদের ফাইনাল ড্রাফটে কার্ড দেখলেনি, আরেকটা হইতে পারে যে ফাইনাল ড্রাফটে আমরা যে প্রথমে ওই যে যেটা বললাম যে এই যে মানে বিট বোর্ডের মতো যেটা বললাম, বিট বোর্ডে যেটা হইলো যে আমরা একটা জায়গায় যে লাগাইলাম একেবারেই আপনার মতোই, নোটিশ বোর্ডের মতোই আমরা কিন্তু এই যে দেখতে পাইতেছেন না মনে হয়, দাঁড়ান এটাও এই দেখেন, এই যে একেবারেই নোটিশ বোর্ডে যেভাবে কার্ড লাগানো হয় এইভাবে লাগানো হয়েছে, একেবারে লাগানো কার্ডের মতো লাগানো হয়েছে। এই দেখেন একেবারে এইভাবে এই যে অসংখ্য লাগানো একেবারে নোটিশ বোর্ডের মতো লাগানো হয়েছে। এবং এইটা পরে এই কার্ডগুলি পরে গিয়া স্ক্রিন প্লেতে গিয়ে মানে সাজানো যাবে। হ্যাঁ, সাজানো যাবে ওই অটোমেশন সিস্টেমে সাজানো যাবে সফটওয়্যারে। তার মানে হইলো যে আপনি সফটওয়্যারে করেন অথবা আপনি কাগজ কলম নিয়ে করেন, আপনাকে একই পদ্ধতিতে কাজটা করতে হবে। আপনাকে কতগুলি কার্ড নিতে হবে, ওই কার্ডগুলির মধ্যে প্রতিটা দৃশ্য কি ঘটবে লিখে রাখবেন, লিখে ওইগুলি সারবেন যে দৃশ্য 1-এর মধ্যে এটা ঘটবে, দৃশ্য 1-এ ওইটা ঘটবে, দৃশ্য 3-এ এটা ঘটবে। এই ইন্ডেক্স কার্ডগুলিকে সাজানোটাকে আরেকটা জিনিস নাম বলে, এটা এখানে এই বই নাই কিন্তু আমি বলে দিচ্ছি, সেটাকে বলা হয় ওয়ান লাইনার বলা হয়। আমরা বেসিক্যালি কিন্তু এটা বলি, আমি যখন স্ক্রিপ্টিং করি আমি কিন্তু তখন প্রথমে বলি যে ভাইয়া আমি কিন্তু প্রথমে আপনাকে পুরো স্ক্রিপ্ট দিব না, আমি কিন্তু আপনাকে প্রথমে ওয়ান লাইনার দিব। ওয়ান লাইনার হচ্ছে যে প্রত্যেকটা দৃশ্যে আপনি কি কি ঘটবেন ওইটা খালি লিখে রাখেন, আর কিছু না। এই দৃশ্যে কি ঘটনাটা কি ঘটবে, আসলে এই দৃশ্যে কি হবে, নায়ক নায়িকাকে একটা চট দিবে, আচ্ছা পরের দৃশ্যে কি ঘটবে, নায়িকা মনের দুঃখ গলায় পাড় দিবে, কেন মারল, ঠিক আছে। এইরকম মানে পরপর 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 সাজাবেন, এবং এই সাজানোটার মধ্যে আপনার ওই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু অমুক সিকোয়েন্সের অংশ, সুতরাং এগুলো সবগুলো মিলে কিন্তু একটা ঘটনা, নইলে গল্পটা জমবে না। সিকোয়েন্সের মূল কৌশলটাই হচ্ছে যে গল্পটা যে একটা, আপনার পুরো গল্পটা আসলে একটা, এবং সিকোয়েন্স গুলি হচ্ছে পুরো গল্পটা পার্ট পার্ট পার্ট, এবং সিকোয়েন্স গুলি আরেকটা গল্প, এই সবগুলি পার্ট মিলে আবার পুরোটা গল্প একটা হইতে হবে। যেন নর্মালি নতুন যারা গল্প লিখতে যায়, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হবে, যে দেখবেন কি গল্প শুট করার পরে দেখবেন কি যে পুরো গল্পটা মনে হবে যে সিনে সিনে ভাগ করা, আলগা 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 মনে হবে। কিন্তু আসলে সিনেমা তো আসলে এরকম, আপনি যখন সিনেমা দেখতে বসেন আপনার কি তখন মনে থাকে যে এটা সিন নাম্বার 1 দেখতেছি, এটা সিন নাম্বার 2 মোটেও সেটা মনে থাকে না। আমরা তো সিনেমা দেখি না, আমরা হা করে দেখতে থাকি, সিন কোথায় গেছে, সিকোয়েন্স কোথায় গেছে, অ্যাক্ট কোথায় গেছে, সব কিছু মাথা থেকে দূর হয়ে যায়। এবং মিউজিকের ক্ষেত্রে কি হয়, মিউজিক গুলি দেখা যাবে যে সিন 1 থেকে একটা মিউজিক শুরু হয়েছে, মিউজিক অর্ধেক চলে গেছে সিন 2-তে, তারপরে মিউজিকটা অফ হয়। বেশিরভাগ সিন, একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার সময় বেশিরভাগ সময় একটা মিউজিক দিয়ে দেওয়া হয়, যাতে করে দর্শক ওই সিনটা যে চেঞ্জ হইলো ধরতে না পারে। মানে একটা
এটা একটা কৌশল, মিউজিক করার একটা কৌশল। আপনি যখন মিউজিক করবেন, মিউজিক করার সময় আপনি সিন যখন চেঞ্জ হচ্ছে বা একটা সিকোয়েন্স যখন চেঞ্জ হচ্ছে, একটা মিউজিক দিয়ে দিবেন, মিউজিকের সাথে সিন বা সিকোয়েন্স ট্রানজিশন হয়ে যাবে, দর্শক টের পাবে না। দর্শক মিউজিকে দিয়ে কান থাকবে, দর্শক মানে পুরোটা একটা মত করবে থাকবে। মিউজিক গুলো এইভাবে প্ল্যান সাজিয়ে থাকে, ওটা অ্যানাদার একটা ডিসকাশন, ওদিকে যাচ্ছি না। তো মানে মূল কথাটা হচ্ছে যে পুরো সিনেমাটা একটা, হ্যাঁ। এবং এখানে এই সিনেমাগুলি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। যে কোলাটারাল সিনেমাটার এখানে একটা সিকোয়েন্সের কথা বলা হচ্ছে, যে যখন তার মাকে দেখতে যায়, হ্যাঁ, এই একটা সিকোয়েন্স আছে। তো এইভাবে সাজানো হয় আসলে, যে কয়টা আপনি কার্ডের মধ্যে আপনি গল্পটা বলবেন। Building the storyline can be done easily and effectively with cards. You can use as many cards as you like. মানে এই যে ইন্ডেক্স কার্ড গুলো, ইন্ডেক্স কার্ড দিয়ে আপনি খুব সহজে গল্পটা সাজাতে পারবেন। এটা কৌশলটা উনি বলে দিচ্ছে যে এই স্টোরি লাইনটা কেমনে সাজাবেন, এটা হলো একটা কৌশল। এবং I suggest using 14 cards per approximately 30 pages of screenplay. That means 14 cards for Act 1, 14 cards for the first half of Act 1, 14 cards for the second half of the Act 2, and 14 cards for the Act 3. মানে টোটাল কার্ড কাটালে কটা হলো? 14টা করে যদি হয়, 4 14 কত? 56টা, তাই না? পুরো ফিল্মের ক্ষেত্রে 56টা দৃশ্য হইলো। তাহলে উনি এটা সাজেস্ট করছে কেন? হোয়াই 14? বিকজ ইট ওয়ার্কস, কারণ এটা কাজে দেয়। আচ্ছা, over the years teaching thousands of students both here and abroad, I have found I can tell whether a writer has too much material for Act 1 based on how many cards she lay out. Strange but true. উনি বলছে যে এটা কাজ করে, এবং এইটা মোটামুটি আমি অনেক হাজার হাজার ছাত্রকে পড়াইছি এবং তাদের মানে লেখায় দেখছি যে হ্যাঁ এটা কাজ। হ্যাঁ, ঠিক আছে, এটা ওনার কথা আপনি মেনে কাজ করতেও পারেন, নাও মানতে পারেন। এটা গল্পের উপর নির্ভর করে আসলে, যে কতগুলি সিন থাকবে এবং কতগুলি, একটা কার্ড মানে একটা সিন কিন্তু। সুতরাং আপনি কতগুলি সিন দিয়ে একটা গল্প বলবেন সেইটা আপনার উপর নির্ভর করে। এটা শীতফিল্ড বলে দিলেও লাভ হবে না, কারণ শীতফিল্ড আপনার গল্প লেখার সময় আপনার সামনে থাকবে না। সুতরাং গল্প আপনার, এবং আপনি লেখার সময় গল্পের কয়টা সিনের মধ্যে গল্পটা শেষ করবে এটা আপনার দায়িত্ব। ঠিক আছে? The cards are an incredible method. You have absolute freedom to change, add or delete. মানে কার্ডটা আপনি কি করতে পারবেন? কার্ডটা ধরেন এই আমরা মানে ফাইনাল ড্রাফটের মতো সফটওয়্যার বা ক্যালটেক্সের মতো সফটওয়্যারে লিখলে সুবিধা হলো যে আপনি মুহূর্তের মধ্যে এই কার্ডটা চেঞ্জ করে দেয়। কার্ডটা চেঞ্জ করলে সুবিধা কি জানেন? ধরেন আমি পুরো স্ক্রিন প্লে চেঞ্জ মানে লিখে ফেলছি, এখন সিন 56টায় আমি সিন লিখছি, প্রতিটা কার্ড একটা করে সিন। এখন আমার মনে হইলো যে 50 নাম্বার সিনটা 40 নাম্বারে আনা দরকার। ঠিক আছে, সেক্ষেত্রে এই কার্ড যেটা 50 নাম্বার আছে ওই কার্ডটা ধরে এনে 40 নাম্বারে বসাই দিব। মুহূর্তের মধ্যে ওই পুরো দৃশ্যটাই 40 নাম্বারে চলে আসবে। আমার নতুন করে কিছু করতে হবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এবং সেক্ষেত্রে যেটা হবে, পরের যে দৃশ্যগুলি, আগের দৃশ্যগুলি নাম্বারিং টাম্বারিং সব অটোমেটিকলি সেটা ঠিক হয়ে যাবে। কোনো নাম্বারিং নতুন করে লিখতে হবে না, কোনো সমস্যা নেই। এইগুলো সবগুলি সফটওয়্যার, মানে স্ক্রিন রাইটিং যতগুলি সফটওয়্যার আছে সবগুলি সফটওয়্যার এই সুবিধা আছে। ক্যালটেক্সও আছে, ফাইনাল ড্রাফটে আছে। এবং আরো অনেক সুবিধা আছে, নিঃসন্দেহে এত অল্প সুবিধা না, আরো অনেক সুবিধা আছে। আমি আস্তে আস্তে বলবো সবগুলি। এই যে ফাইনাল ড্রাফটের কথা এখানে আছে। ফাইনাল ড্রাফট স্ক্রিন রাইটিং সফটওয়্যার ইন ভার্সন 6 and 7 has created a scene card application that lets you write down a card. মানে ভার্সন 6-7 থেকে এটা শুরু হয়েছে এই ফাইনাল ড্রাফটে কার্ড সিস্টেমটা। এবং আমি যেটা ইউজ করছি ওটা 13, একদম লেটেস্ট, এই বছর এটা ওরা রিলিজ করছে, সম্ভবত মার্চে, যেটা। তো ওইখানে কার্ড তো আছে, দেখতেই পেলেন কার্ড সিস্টেমটা আছে। When you first lay down your storyline, I suggest you simply write down all those scenes you want included in the script. ঠিক আছে? তাহলে আপনি যখন স্টোরি লাইনটা সাজাবেন, I suggest you simply write down all those scenes you want included
ইনক্লুড ইন দ্য স্ক্রিপ্ট। এইখানে একটা কথা আছে, দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আপনি যখন প্রথমে লিখতেছেন তো কখনোই আপনি মানে ফার্স্ট ড্রাফট নিয়ে সিনেমা করতে পারবেন না, মানে ফার্স্ট ড্রাফট দিয়ে আপনি সিনেমাটা করার চিন্তা করবেন না। আপনি সবসময় সেকেন্ড ড্রাফট লিখতে হবে, এটা মাথায় রেখে এই কাজ করবেন। তাহলে ফার্স্ট ড্রাফটে কি করবেন, ফার্স্ট ড্রাফটে মাথায় যা আসে, আপনি একটা সিনেমা মনে হচ্ছে যে ফালতু, তাও লিখে ফেলবেন, ফালতু হোক ফালতু, সমস্যা নেই। আইডিয়াটাকে ফালতু মনে হচ্ছে না, ফালতু ঠিক আছে, ফালতু লিখে রাখেন, একেবারে বস্তা বস্তা, হ্যাঁ বস্তা বস্তা লিখে রাখেন। আচ্ছা, সেক্ষেত্রে কি লাভটা হবে, এই যে কার্ড আপনি 56টা কার্ড বা 60টা কার্ড বা 70টা কার্ডের 70টা সিনের প্ল্যান লিখছেন, এই লিখতে লিখতে আপনার মাথা কমবে। আপনি এই যে চর্চাটা করছেন, মস্ক করছেন, এই মস্ক করতে করতে আপনার বুদ্ধিটা খুলবে যে আসলে কেমন লিখতে হবে। এবং এখানে উনি বলতেছে, let's do an exercise of building a storyline by creating the dramatic context of each act and then determining the content. হ্যাঁ, প্রথমে বুঝতে হবে যে ড্রামাটিক কনটেক্সট মানে প্রসঙ্গটা কি, কোন প্রসঙ্গে গল্পটা, এটা আপনি বুঝতে হবে। তারপরে আপনি ওটার ভিতরে কি কি ঘটাবেন, ওই কন্টেন্ট গুলি আপনি পরে সিদ্ধান্ত নেবেন। আগে বুঝতে হবে যে এটা কোন বিষয়ের গল্পটা, এই বিষয়ের গল্পটা হইলে এই বিষয়ে প্রাসঙ্গিক কি কি ঘটতে পারে। ওই প্রসঙ্গের বাইরে আলতু ফালতু জিনিস আপনি দিবেন না, বাদ দিবেন, যদি মাথায় আসে তাও দিবেন না। তার মানে আপনি প্রথমেই সিদ্ধান্ত নেবেন বিগিনিংটা কেমন হবে, তারপরে সিদ্ধান্ত নেবেন শেষটা কেমন হবে, প্লট পয়েন্ট ওয়ানে কি ঘটবে, প্লট পয়েন্ট, এই 4টা কার্ড প্রথমে লিখে ফেলবেন। এই 4টা কার্ড আপনি প্রথমে লিখে ফেলবেন। প্রথম কাজ সাজাইলেন 4টা কার্ডে, 4টা কার্ড 4 জায়গায় বসাইলেন, এই 4টা ঘটনা 4 জায়গায় ঘটাবো। তারপরে আপনি শুরু করলেন এখন যে মিডলে কি হবে, যেখানে যেখানে কি হবে, ওই যে মানে বিরতি ঘটবে, ওই জায়গাটা কিভাবে শেষ করবেন, এই প্ল্যানটা আপনি করেন। এই 5টা জায়গায় করে ফেলেন, মোটামুটি দাঁড়ায় গেল। এখন আপনি প্ল্যান করেন যে ইনসাইডিং ইনসিডেন্টে কি ঘটাবেন। ইনসাইডিং ইনসিডেন্ট বেসিক্যালি একদম প্রথমে থাকতে পারে, অথবা 10 নম্বর পেজেও থাকতে পারে। আপনি ইচ্ছা করলে অল্প কিছু ক্যারেক্টার পরিচিত করে তারপর ইনসাইডিং ইনসিডেন্ট ঘটালেন। ইনসাইডিং ইনসিডেন্ট জিনিসটা কি, যেটা খুব চমকানোর মতো ঘটনা, অদ্ভুততর ঘটনা, ঠিক আছে সেটা। এবং কি ইনসিডেন্ট মানে হচ্ছে যে একেবারে মানে গল্পটা শুরু হলো যেখানে, গল্পটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ভিলেন বা নায়কের দেখা হলো বা গল্পের মূল সমস্যাটা ঢুকলাম যেখানে, সেই জায়গাটা। হ্যাঁ, মানে সিকোয়েন্স 1 যেখানে শেষ হচ্ছে সেখানে আপনি ইচ্ছা করলে ওই ইনসাইডিং ইনসিডেন্ট রাখতে পারেন, এবং সিকোয়েন্স 2 যেখানে শেষ হচ্ছে সেখানে আপনি কি ইনসিডেন্ট রাখতে পারেন। তাহলে এগুলো একটা প্ল্যানের ব্যাপার, এবং এগুলো ঠান্ডা মাথায় প্ল্যান করে করতে হবে। The principal also works in the building a screenplay. First, you must know the dramatic need of your main character. এখানে অন্য আরেকটা বিষয় উনি বললো যে প্রথমে আপনার জানতে হবে যে আপনার যে প্রধান চরিত্র তার চাওয়াটা কি, আসলে কি চায়, তার চাওয়াটার উপরে তো গল্পটা দাঁড়াবে। সে যদি অনেক টাকা চায় তাহলে তার প্ল্যান গুলি ভিন্ন রকম হবে, আপনি তার প্ল্যান অনুযায়ী তো দৌড়াবেন, তাকে নিয়ে তো গল্পটা দৌড়াবে। সুতরাং তার চাহিদাটা না বুঝলে তো আপনি গল্পটা লিখতে পারবেন না। এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার এই প্রধান চরিত্রটা, গল্পের যে নায়ক, এটা মহিলা পুরুষ হইতে যে কোনো কেউ হইতে পারে, তার চাহিদাটা কি, সে কি চাইতেছে। এবং ওই পুরনো কথাটা আবার উনি বলছে, I will say it once again, all drama is conflict. Without conflict, you have no action. Without action, you have no character. Without character, you have no story. And without story, you ain't got no screenplay. মানে কনফ্লিক্ট কি, লড়াই, দ্বন্দ্ব। প্রতিটা নাটক হচ্ছে একটা দ্বন্দ্ব, দ্বন্দ্ব ছাড়া নাটক হয় না। এই দ্বন্দ্ব বিষয়টা খুব সোজা। ধরেন একটা মোরগ লড়াই, এটা একটা দ্বন্দ্ব। ধরেন একটা ঘোড়া দৌড়, এটা একটা দ্বন্দ্ব। অথবা ধরেন আপনার 2টা কুকুরের মারামারি, এটা একটা দ্বন্দ্ব। মানে একই জিনিস যদি 2 জন মানুষ চায়, সেক্ষেত্রে 2 জনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, কে পাবে জিনিসটা। এটা একটা আংটি থেকে শুরু করে এটা
টাকার বান্ডিল থেকে শুরু করে, সেটা একটা বাড়ি থেকে শুরু করে, সেটা একটা জমি থেকে শুরু করে, সেটা একটা সিংহাসন থেকে শুরু করে, যে একটা এই মানুষ থেকে শুরু করে যে আমি ওকে চাই, এই রকম সব ধরনের চাওয়ার ক্ষেত্রে একটা কনফ্লিক্ট তৈরি হবে। হ্যাঁ, এবং এই কনফ্লিক্ট ছাড়া কোনো অ্যাকশন মানুষ করে না, কোনো কাজই সে করে না। এবং এই যখনই সে কোনো কাজ করতে যায় তখনই কনফ্লিক্ট তৈরি হয়। যখন পুত্র যখন কয় যে আব্বা আমি বড় হয়ে রাইটার হইতে চাই, বাপে কয় ফাইজলামি করো, তুমি বড় হয়ে রাইটার হইবা, ভাত পাবা। ঠিক আছে, তার মানে সে যখন একটা অ্যাকশনে যাবে তখন একটা কনফ্লিক্ট তৈরি হবে। এবং উইদাউট অ্যাকশন ইউ হ্যাভ নো ক্যারেক্টার। এবং ক্যারেক্টার মানে হচ্ছে যে সে একটা কিছু করবে, একটা কাজ করবে, একটা কিছু করে দেখাবে। তার মানে ক্যারেক্টারটা ঘটবে, একটা পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতির মধ্যেই বোঝা যাবে যে এই ক্যারেক্টারটা আসলে কি করতে পারে। উইদাউট ক্যারেক্টার ইউ হ্যাভ নো স্টোরি। এবং ক্যারেক্টার না থাকলে আপনার গল্প তৈরি হবে না। অ্যান্ড উইদাউট স্টোরি ইউ এন্ড গো নো স্ক্রিন প্লে। এবং স্টোরি ছাড়া তো কোনো স্ক্রিন প্লে হইতেই পারে না। এটা খুব বিখ্যাত একটা প্যারাগ্রাফ এই বইয়ের। উই লিভ ইন এ ওয়ার্ল্ড অফ অ্যাকশন রিয়াকশন। আরেকটা জিনিস এখানে উনি বলছেন যে অ্যাকশন রিয়াকশন বেসিক্যালি, আর যারা এডিটিং করে, ফিল্মে যারা এডিটিং করে, ওরা শর্টগুলি কিভাবে জোড়া দেয়। শর্টগুলি জোড়া দেওয়ার নিয়ম হলো যে একটা অ্যাকশনের পরে একটা রিয়াকশন দেবে সবসময়। আপনি টেলিভিশন ছেড়ে এখনই দেখবেন, এই আমার আলোচনা শেষ হওয়ার পরেই আপনি গিয়া দেখবেন যে হ্যাঁ, অ্যাকশনের পর একটা রিয়াকশন আছে। ঠিক আছে, এভাবে সাজায়। আমরা আগাই সামনে। Many aspiring and inexperienced screenwriters seem to have things happen to their character, and as a result, the character are always reacting to their situation rather than acting in terms of dramatic need. এইখানে প্রধান চরিত্রটার ক্ষেত্রে অন্য চরিত্রগুলোর একটা পার্থক্য আছে। প্রধান চরিত্রটা সাধারণত রিয়াকশন করে না, সে অ্যাকশন করে। কারণ হচ্ছে তার একটা ড্রামাটিক নিড আছে এবং অন্য চরিত্রগুলো তার সঙ্গে রিয়াক্ট করতে করতে যায়। এবং এই ক্ষেত্রে এই ক্যারেক্টারটা যেহেতু অ্যাকশন, মানে সে নিজে সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী কাজ করে, তার সিদ্ধান্ত অনুসারে অন্য লোকগুলি প্রভাবিত হয়। তখনই দর্শক হিসেবে আমরা বুঝে নেই যে ও এইটা হচ্ছে গল্পের নায়ক। গল্পের নায়ক মূলত তার একটা ড্রামাটিক নিড দিয়ে জার্নিটা সে শুরু করে। যাই আমরা সামনে। অ্যাকশন ইজ ডুইং সামথিং, রিয়াকশন ইজ হ্যাভিং ইট হ্যাপেন্স টু দ্যাম। অ্যাকশন হচ্ছে কোনো কিছু করা এবং রিয়াকশন হচ্ছে যে তার উপরে অন্য কিছু মানে এসে পড়া। রিয়াকশনটা হচ্ছে এইটা। অ্যাকশন রিয়াকশন টু ডিফারেন্ট সাইড অফ দ্য সেম কয়েন। মানে একই জিনিসের দুইটা প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা, একই মুদ্রার দুই পিঠ। Preparation and research are essential to the screenwriting process. It is the responsibility of the screenwriter to know and clearly define who the main character is, what the dramatic premise is, and what the dramatic situation is, the circumstances surrounding the action. মানে আপনার ওই রিসার্চ করতে হবে এবং আপনাকে স্ক্রিনরাইটিং প্রসেসের মধ্যে এইটা খুব জরুরি বিষয়। এবং এইটা হচ্ছে স্ক্রিন রাইটারের দায়িত্ব যে জানা যে কে প্রধান চরিত্র, কে তার সেই ড্রামাটিক প্রেমিসটা কি, যে গল্পটা কি সম্পর্কে এবং সেই নাটকীয় পরিস্থিতিটা কি আছে, এটা জেনেই তারপরে শুরু করতে হবে গল্পটা লেখা। The inciting incident occurs on page 10, যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে ইনসাইটিং ইনসিডেন্ট পেজ 10 নম্বর পেজও ঘটাতে পারে। এবারে শুরুতে থাকতে পারে, 10 নম্বর পেজও থাকতে পারে। তাহলে আমরা এইখান থেকে কি পাইলাম হলো যে আমরা মানে তিনটা একটা গল্পটা সাজাবো এবং তারপরে সেই প্রতিটা এক ধরে 4টা ভাগ করে ফেলবো পুরো গল্পটাকে, এবং প্রত্যেকটা ভাগের মধ্যে ইন্ডেক্স কার্ড নিব 14টা এবং সেই কার্ডগুলোতে কি কি ঘটবে এভাবে লিখে ফেলবো। লিখে এইভাবে একটা স্টোরি লাইন সাজিয়ে ফেলবো।